যে কথার উপকথন অনুষ্ঠানে সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠানে বরেণ্য রাজনীতিবিদ এবং কীর্তিমানের নানা চড়াই উতরাই ও তাদের পেছনের গল্প তুলে ধরি। আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন অতিথি যিনি একাধারে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ঈদ মোবারক আপনাকে। কেমন আছেন? ভালো, আরও ভালো থাকার চেষ্টা চলছে। একজন রাজনীতিবিদের ঈদ কেমন কাটে? ওই রাজনীতিবিদের ব্যস্ততা আপনার সব সময় থাকে, এমনকি ঈদের দিনেও থাকে। কারণ হচ্ছে আমরা তো আর ওইভাবে এককভাবে ঈদ করা সম্ভব না। আমি কিন্তু কোনো বড় মসজিদে গিয়ে ওই যে মানে জাতীয় মসজিদ কিংবা ওইভাবে তো আমরা নামাজ পড়ি না। ঈদের নামাজটা আমরা আমাদের পারিবারিক একটা মসজিদ আছে, আমার আব্বা আম্মার কবরস্থান যেখানে আছে ওখানে, আর ওখানে আমাদের পুরো ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই কিন্তু আমরা একসাথে ঈদের নামাজ পড়ি। এবং ব্যতিক্রম হচ্ছে ওইটা আমরা ওই পাবলিক লাইফ থেকে, এটাও পাবলিক মানে পরিবারের মধ্যে সবার সাথে মিলে আমরা ঈদের দিনটা অন্তত চেষ্টা করি যতটুকু সম্ভব, এই জন্য আমরা পারিবারিক মসজিদে আমরা নামাজ পড়ি এবং আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই থাকে। মানে এটি দীর্ঘ ঐতিহ্য আপনাদের? হ্যাঁ, দীর্ঘ ঐতিহ্য। এবং ওই নামাজ পড়ার পরে সবাই আমাদের বাড়িতে আসে, আমরা সকালে নাস্তাটা করে সবাই একসাথে, তারপরে আবার সবাই যার যারভাবে বেড়াতে বের হয়ে যায়। তো মূলত হচ্ছে নামাজটা একসাথে পড়া এবং সকালের নাস্তাটা আমরা চেষ্টা করি একসাথে পুরো ফ্যামিলি, আমাদের মানে ইনার ফ্যামিলির বাইরেও যে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে সবাইকে মিলে। এটা আমাদের পরিবার কিন্তু অত্যন্ত খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক। মানে আমাদের বাবা চাচা তো আছে, তার বাইরে কাজিন, ডিস্টেন্ট কাজিন যারা আছে সবাই কিন্তু আমরা এখনও কিন্তু খুবই ঘনিষ্ঠ পরিবার আমাদের। সেইটা আমরা এখনও মেনটেন করার চেষ্টা করি। আমাদের সবাইয়ের মধ্যে যে একটা ঘনিষ্ঠতা আছে সেটা ঈদের দিন অন্তত এই দিনগুলোতে আমরা চেষ্টা করি একসাথে থাকার জন্য। একজন রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরী এবং একজন ব্যক্তি আমির খসরু মাহমুদ চৌধুরী, রাজনীতি থেকে কি দূরে থাকা কি সম্ভব হয় ব্যক্তিগত জীবনে? ব্যক্তিগত জীবনটা তো খুবই কঠিন রাজনীতিবিদের জন্য। আসলে ব্যক্তিগত জীবন আর রাজনৈতিক জীবন একাকার হয়ে যায়, এটা আলাদা করার কোনো সুযোগ নেই। মানে অনেক সময় এক এক সময় খুবই ক্লান্ত হয়ে পড়ি, খুবই একটু মনে হয় নিজের সময়টা নিজের মতো করে কাটাই। এটা অনেক সময় খুব কঠিন হয়ে যায়, কারণ সময়টা আমার আওতায় থাকে না। সময়টা হচ্ছে জনগণের মানে সাধারণ মানুষের আওতায় থাকে, আর রাজনৈতিক কর্মী নেতা কর্মীদের অগ্রাধিকার দিতে হয়। অনেক সময় পরিবারের উপরে এই জায়গাটা তো অগ্রাধিকার দিতে হয়। আমার নিজস্ব পরিবার যেরকম পরিবার, ওইটা আবার রাজনৈতিক পরিবারটা একটা বড় পরিবার। রাজনীতি থেকে আলাদা থাকার সুযোগ হয় না, খুব একটা সুযোগ নাই, খুবই কম। মানে পারিবারিক সময় আলাদা করে নেওয়া একেবারে একান্তভাবে সেটা খুব একটা সম্ভব হয় না। ঈদে তো সবাই অবসর কাটায়, আপনি কি সেই অবসর কাটানোর সময় পান? না, ঈদের সময় তো ব্যস্ততা। আমি বললাম তো রাজনীতিবিদদের বিশেষ করে আমরা যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করি এবং জাতীয়ভাবে তা আছেই, তো সেখানে অবসরের সুযোগ নেই। মানে ঈদের দিন তো সবাই ওই যে বললাম সকালে আমাদের এক্সটেন্ডেড পরিবার, বিকাল থেকে শুরু হয় আমাদের সার্বিক রাজনৈতিক নেতাকর্মীদের আগমন। তারপরের দিন আমরা আবার আমাদের একটা করি পুনর্মিলনী, সেখানে আবার আমাদের বাড়িতে একটা আয়োজন করা হয়। এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে যে ঈদের পরের দিন আমাদের নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম থেকে সবাই আসে। তো একটা বিশাল একটা মিলন মেলার মতো হয়ে যায়। তো সেটাতে সেই সকালে শুরু হয়, একেবারে রাত অবধি চলবে ওই পরের দিনও এইভাবে। মানে এটা অব্যাহত থাকে। মানে রাজনীতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই না, এখানে সেই সুযোগটা নাই। এবং এই জায়গাটাই রাজনীতিবিদদের পরীক্ষার মতো অনেকটা। আমাদের সঙ্গে আপনার সন্তান জনাব ইসরাফিল খসরু আছেন। আপনাকে ঈদ মোবারক, শুভেচ্ছা দেশ টিভির পক্ষ থেকে। কেমন আছেন? আছি, ভালো আছি। ঈদ কেমন কাটছে? ঈদ তো প্রতি বছর যেটা উনি বললেন, চট্টগ্রামের ঈদটা কাটে আমাদের, এবং ঈদের দিনের প্রথম ভাগটা কাটে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। আমাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে আমরা একসাথে সময় কাটাই, যেটা উনি বললেন। আমরা সকালে ব্রেকফাস্ট করি, নামাজে যাই গ্রামের মসজিদে। আমরা কোনো ওই সেন্ট্রাল কোনো মসজিদে যাই না, আমার গ্রামের মসজিদ, আমাদের শেকড় যেখানে, আমরা সেখানে সকালে দিনটা কাটাই ফার্স্ট হাফটা।
ফার্স্ট হাফে আমার চাচারা থাকেন, চাচিরা থাকেন, আমাদের মানে এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছেন, এবং আমাদের গ্রামের কিন্তু যেটা বলুন 150-200 ফ্যামিলি আছেন, আমরা এখনও কানেক্টেড। ওনারা সব আমাদের বাড়িতে আসেন এবং ওনাদের বেশিরভাগ কিন্তু সকলে আমাদের বাড়িতে নাস্তা করেন। তারপর আমরাও বেরিয়ে পড়ি, আমরা বাড়ি ঘুরি, ঘরে ঘরে যাই, তারপরে দুপুরের দিকে আমরা ব্যাক করি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে কিন্তু আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা যারা আসা শুরু করেন, সো দিনের দ্বিতীয় ভাগটা শুরু হয়ে যায় আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়েই। এবং এর পরের দিনও সকাল থেকে একটা আমরা খাওয়ার ব্যবস্থা করি, আমাদের বিভিন্ন এলাকার নেতাকর্মী যারা আছে সবার জন্য উন্মুক্ত। সকাল থেকে 10টা থেকে আসা শুরু করেন, মূলত এটা একদম রাতের 10টা। আপনাদের তো চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবান, এটা কি ঈদের দিনও হয়ে থাকে? বেসিক্যালি যেটা সবাই পছন্দ করে হচ্ছে গিয়ে আমরা পরোটা এবং মেজবানের মাংসের ব্যবস্থা করি। সো এটা খেতেই অনেকে আমাদেরকে বলেন যেটা এবার রাখবেন কিনা, এই মেনুটা বেশ পপুলার। সো আমাদের নেতাকর্মীরা ওয়েট করে এটার জন্য, ওরা এটার জন্য মুখিয়ে থাকে যে কখন এই অনুষ্ঠানটা আমরা করব। এবং আমরা প্রতি বছরই মোটামুটি এই অনুষ্ঠানটা করে আসছি। এটা বেসিক্যালি ঈদের পরের দিন করা হয় এবং এটা সারাদিন চলে এবং আমরা দুজনে উপস্থিত থাকি। আমাদের মূল কাজটা হলো গিয়ে সবার আপ্যায়ন করা এবং স্বাগতম জানানো, এবং সবাই আসেন এবং এটা বেশ রাত পর্যন্ত চলে এবং আমরা এটা অ্যাকচুয়ালি এনজয় করি, কারণ অনেকের সাথে ইন্টারাকশন হয়, সবার সাথে কথাবার্তা আদান প্রদান হয়, আড্ডা হয়, আর একটু রিল্যাক্স এনভায়রনমেন্ট। অবশ্যই ঈদের যেহেতু কোনো সিরিয়াস কোনো এনভায়রনমেন্ট না, যেহেতু কোনো দলীয় কর্মসূচি না, এই জিনিসটা একটু রিল্যাক্স থাকে, সবাই এনজয় করে, সবাই নিজের কথাবার্তাগুলো বলে। সো এরকম একটা এনভায়রনমেন্ট থাকে, অনেকটা উৎসব মুখর। আমি যেটা বলবো হাজার হাজার ছবি, প্রচুর ছবি তোলা হয়, সেলফি তো শেষ থাকে না, সবাই একটু ছবি তুলতে চায় সেদিন, কারণ পরিবেশটা খুব খুব একটা মানে একটা উৎসব মুখর থাকে। তো রাজনৈতিক যে চাপটা থাকে এই অনুষ্ঠানে সেই চাপ থাকে। তখন কি বিরক্ত হন না যখন সেলফি তুলতে আসে? না, রাজনীতি করবো আবার বিরক্ত হবো, এটাকে হয় দেখি। আপনার দেশের আপনি মানুষের প্রতি এই যে একটা ওদেরও তো একটা নেতার সাথে একটা ছবি তুলতে ইচ্ছে করে, আর ওদের প্রত্যাশা তো বেশি না। ওদের সে একটা সেলফি, কিংবা আপনি তাদের একটা বিয়েতে অ্যাটেন্ড করবেন, পারিবারিক একটা অনুষ্ঠানে যাবেন, ওদের চাওয়া পাওয়ার মধ্যে বেশি কিছু নাই। কিন্তু আমরা যদি অতটুকু ওদের প্রতি ওইটা দিতে না পারি, এটা তো দুঃখজনক। তারাই রাস্তায় থাকে, আন্দোলন করে, দলের জন্য কাজ করে, তাদের সে প্রত্যাশা পূরণ তো আমাদের করতেই হয়। কারণ এটাই তাদের আনন্দ। তার ফেসবুকে পোস্ট করে ছবি নিয়ে গিয়ে সবাইকে দেখায় নেতার সাথে ছবি তুলেছে, তো এইটা তো স্বাভাবিক। আপনি তো দেখতে অনেক সুন্দর, এখন 75 বছর বয়স আপনার, এই যে দীর্ঘ জেল জুলুম, নির্যাতন, সংগ্রাম, লড়াই, কিভাবে নিজেকে ধরে রাখলেন? জানি না, আমার মনে হয় রাজনীতির যে চ্যালেঞ্জটা, এটার মধ্যে যে থেকে আমার মানুষ বোধহয় রিটায়ারমেন্টে যাওয়ার থেকে যদি কাজের মধ্যে থাকে, আমার মনে হয় শরীর ভালো থাকে। যদিও বা আমাদের গত বছরগুলো তো মানে কঠিন সময়, এটা তো স্বাভাবিক রাজনীতির কোনো সময় ছিল না। এই কঠিন সময়ে যে মানসিক চাপ, যে নিপীড়ন, নির্যাতন, জেল, এটার তো প্রেশার তো শুধু আমার না, আমি তো রাজনীতিবিদ হিসাবে যতটুকু নিতে পারি, আমার পরিবারের জন্য আরও কঠিন। কিন্তু তারা তো আর রাজনীতি করছে না, ও না হয় এখন রাজনীতি করছে, কিন্তু পরিবারের জন্য খুবই কঠিন সময় এটা। এই মধ্যরাতে পুলিশের গাড়ি, দরজায় নক, তুলে নিয়ে যাওয়া, বারবার তুলে নিয়ে যাওয়া, তারপরে যেখানে যাচ্ছে সেখানে তাদের গোয়েন্দার আপনাকে ফলো করছে, কোনো দাওয়াতে গেলেও ফলো করছে, অফিসে গেলেও ফলো করছে, বাসার সামনে সার্বক্ষণিক গোয়েন্দাদের আনাগোনা, অফিসের সামনে আনাগোনা। মানে এইরকম একটা, আপনি জেলে গেলে এক রকমের বন্দি অবস্থায়, জেলের বাইরে থাকলে এটা অন্য ধরনের একটা বন্দি অবস্থা, কারণ সার্বক্ষণিক এই যে একটা চাপ। তারপরে আমাদের ফোনগুলো সব সার্ভেইলেন্সের মধ্যে চলে গেছে, আমরা শুধু না, পরিবার না, আমরা আমাদের স্টাফদের পর্যন্ত। আপনার তো রাজনৈতিক ক্যারিয়ার প্রায় 50 বছর হয়ে গেছে প্রায়। এই জীবনে, আসলে রাজনৈতিক জীবনে, এই দীর্ঘ জীবনে কোন সময়টাকে সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে আপনার? বিগত বৎসরগুলোর মতো কঠিন সময় তো আমি জানি না, মানে বাংলাদেশের ইতিহাসে এর তো নিপীড়ন, নির্যাতনের মধ্যে রাজনীতি করতে হয়েছে এরকম কোনো সময় ছিল। আমি অন্তত, আমার বাবা তো রাজনীতি করেছে, আমার জ্যাঠা রাজনীতি করেছে, আমি তো রাজনীতি পরিবার বড় হয়েছি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম দেখেছি, একেবারে পাকিস্তান আমল থেকে শুরু করে এনটি আইয়ুব খানের বিরুদ্ধে মুভমেন্ট থেকে পুরো, এর মধ্যে তো আমরা বড় হয়েছি রাজনৈতিক পরিবারে। কিন্তু এই ধরনের নিপীড়ন, নির্যাতন, এত মানসিক চাপ কোনোদিন আমরা ফেস করি নাই। সুতরাং এই সময়টা খুবই কঠিন। তারপরে বারবার জেলে যাওয়া, জেল থেকে বের হয়ে তো আপনি আবার আরেকটা জেলে আছি, তো সার্বক্ষণিক আপনি সার্ভেইলেন্সের মধ্যে আছেন,
তারপর আমাদের পক্ষে কোনো কাজকর্ম করা তো ডিফিকাল্ট, যেখানে আমাদের নাম শুনলেই তো আপনি সেখানে বাধাগ্রস্ত। শুধু আমি না, আমার সাথে জড়িত যেই থাকবে সবাই বাধাগ্রস্ত। সুতরাং এই যে একটা কঠিন সময়, এর মধ্যে দিয়ে মানে এখনও যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, এখনও তো ফাংশনাল আছি, এখনও কাজ করে যাচ্ছি দেশের জন্য, দলের জন্য। তো এটা আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কিছু না। মানে এত কিছুর মধ্যে অনেকে তো মারাই গেছেন, অনেকে তো বেঁচেও নেয়। আমাদের তো অনেক কলিগ এই গুম হয়ে গেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে জেলখানায় মৃত্যুবরণ করেছে, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে। এইরকম একটা সময় অতিক্রমের মাধ্যমে যে আমরা পার হয়ে এসেছি, এখনও বেঁচে আছি এবং আল্লাহ যে সুস্থ রাখছে, এটা তো শুকরিয়া আদায় একটি করা দীর্ঘ ছাড়া কিছু সংগ্রামের মধ্যে দিয়ে কঠিন একটি সংগ্রাম গেছে আপনাদের জীবনে। আপনার এই রাজনীতিতে পথ চলাটা কিভাবে শুরু হয়? মানে না, আমি তো বললাম আমরা তো রাজনৈতিক পরিবারে বড় হয়েছি, মানে স্বেচ্ছায় এসেছেন? স্বেচ্ছায়, মানে যখন এরশাদের পতনের পরে আমি তখন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। ম্যাডাম নির্বাচন করলো চট্টগ্রাম থেকে, নির্বাচন করে সেই আসনটা যখন ছেড়ে দিল, উনি তো 5টা আসনে জিতেছে সারা বাংলাদেশে, তো রেখেছেন তো একটা, আর বাকিগুলো ছেড়ে দিয়েছেন। আমাদের ওই আসনটা আমার পারিবারিক আসন, আমার বাবা ওখান থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সুতরাং ওই আসনটা যেহেতু আমাদের পারিবারিক আসন, ওই অঞ্চলের জনগণের তো একটা প্রত্যাশা থাকে, এবং তারাই মূলত আমাকে এসে আমাদের পরিবারকে এসে বলেছেন, আপনাদের তো রাজনীতিতে এখন একটা, এই যে স্বৈরাচার চলে যাওয়ার পরে একটি গণতান্ত্রিক রাজনীতি যখন শুরু হয়েছে, তখন আপনারা তো রাজনীতিতে আসার প্রয়োজন আছে, আপনাদের তো রাজনীতিক একটা ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস আছে। তো সেখান থেকে ম্যাডাম নির্বাচন করার সময় আমি কোঅর্ডিনেটর ছিলাম। প্রথম জীবনে আপনি ব্যবসায়ী ছিলেন, আমাদের পরিবার যদিও ঐতিহ্যগতভাবে পরিবার রাজনৈতিক পরিবার। ব্যবসা এবং রাজনীতি দুটাই। আমার বাবাও তো ব্যবসায়ী ছিল, রাজনীতি করেছেন। আমার জ্যাঠা, উনি লয়ার ছিলেন, উনিও রাজনীতি করেছেন। তো সুতরাং তখন তো এক সময়টা ছিল তো যারা আইদার প্রফেশনাল বিজনেসম্যান, রাজনীতিতে তো মূলত, অথবা শ্রমিক যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন পেশার যারা লোকজন, তাদেরই বেশিরভাগ কিন্তু রাজনীতিতে ছিল তখন। এই চমৎকার গল্প আমরা নিশ্চয়ই আবারও শুনবো। খুবই ইন্টারেস্টিং গল্প আমরা শুনছিলাম। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের সঙ্গে আছেন। প্রিয় দর্শক, যে কথা রূপকথা নয় ঈদের বিশেষ এই আয়োজনে আবারও ফিরবো একটি বিরতি থেকে এসে। যে কথা রূপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ এই আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি এবং সাবেক মন্ত্রী। আমরা আবারও যেতে চাই, আমরা শুনছিলাম আসলে আপনার রাজনীতিতে আসা। আপনি প্রথমে চেম্বারের সভাপতি ছিলেন, মানে ব্যবসায়ী থেকে রাজনীতিতে চলে আসা। যদি আপনাদের পরিবার রাজনৈতিক পরিবার, একদম ঐতিহ্যগতভাবে আপনার বাবাও মন্ত্রী ছিলেন, কেমন লাগে, কেমন কাটছে আসলে রাজনীতিতে? রাজনীতিতে আসা অর্থ হচ্ছে আপনার দেশের এবং মানুষের যে আপনি কিছু দেশের জন্য কিছু করতে চান মূলত, এবং আসলে যদি সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে চান, কেউ যদি চায়, সেখানে রাজনীতির মাধ্যমে যে বড় ধরনের একটা পরিবর্তনের যে সুযোগটা থাকে, সেটা রাজনীতিবিদদের জন্য সেটা একটা বড় একটা সুযোগ, এবং সে দেশের সার্বিক পরিবর্তনের যে একটা বিষয় আছে। তো সুতরাং সেই দিক থেকে ভালো মন্দ দুটোই আছে। সেদিক থেকে চেষ্টা করেছি আমরা দেশের রাজনীতিতে এবং দেশ পরিচালনায় যখন দায়িত্ব পেয়েছিলাম, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব একটা স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির একটা পরিবেশের মধ্যে থাকা, নিজেকে সেইভাবে সংযত এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে থাকাটা, সৎ রাজনীতিবিদ থাকাটা খুব কঠিন। কিন্তু আমার মনে বাংলাদেশে না, বোধহয় অন্য দেশে, বাংলাদেশে বেশি, এবং সেই জায়গাটাতে সবসময় তো একটা টেম্পটেশন থাকে। বাংলাদেশের দুর্ভাগ্যবশত রাজনীতিটা হয়ে গেছে এখন কিছু পাওয়ার জন্য, এবং মনে হয় রাজনীতিটা আসার উদ্দেশ্য হচ্ছে, আসার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়া, সম্পদ গড়ে তোলা। ওইটার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা দুর্নীতির মাধ্যমে। তো সেই জায়গাগুলোতে সংযত থেকে নিজেকে এইগুলো থেকে দূরে রেখে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে কাজ করা দলের জন্য, দেশের জন্য,
সেটা অনেক সময় কঠিন, কারণ আমাদের সংস্কৃতিটা খুব খারাপ হয়ে গেছে। রাজনীতিবিদদের তো যেমন পাওয়ার আছে, তেমনি আবার বিপরীতে কিন্তু তাদের জেল জুলুম নির্যাতন আছে। আপনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, দীর্ঘদিন স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিন জেল জুলুম খাটতে হয়েছে। সেই গল্পটা একটু জানতে চাই গত 15 বা 17 বছরের। হ্যাঁ, এই তো বললাম, এখন যে আপনি জিজ্ঞেস করলেন শুরুতে কেমন আছেন, অন্তত একটা বিষয় আমি নিশ্চিতভাবে ঘুমোতে পারছি। নিশ্চিতভাবে রাত্রে আমার বাসায় কেউ মধ্যরাতে এসে নক করবে, আপনাকে তুলে নিয়ে যাবে, সেখান থেকে তো আমরা মুক্ত হয়েছি এখন। এটা রাজনীতির জীবনের একটা বড় অভিজ্ঞতা। এই যে একটা গাড়ির আওয়াজ শুনলে আমার ওয়াইফ সবাই আতঙ্কিত, বোধহয় সিকিউরিটির লোকজন আসছে, গোয়েন্দারা আসছে, পুলিশ আসছে। আপনার পুরো রাজনৈতিক জীবনে কত বছর জেল খেটেছেন? বছরের চেয়ে তো বারবার ঢুকা আসা যাওয়া, কোনো সময় 2 মাস 2.5 মাস, কোনো সময় 1 মাস, কোনো সময় 15 দিন, সার্বক্ষণিক যে একটা আশঙ্কার মধ্যে থাকা। আমি যেটা বললাম, জেলের ভিতরে এক ধরনের বন্দি, জেলের বাইরে থাকা ওইটা আরেক ধরনের প্রিজনারের মতো আপনি, কারণ আপনি তাদের প্রিজনারের মতো, তাদের নিয়ন্ত্রিত একটা লাইফস্টাইল আপনাকে চলতে হচ্ছে, কিন্তু আপনি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে বিদেশে যদি আপনাকে এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দেবে না, আমি কোর্ট থেকে অর্ডার নিতে হবে, কোর্ট থেকে অর্ডার নিয়ে যাওয়ার সময় আবার আপনাকে বসিয়ে রাখবে, এবং লাস্ট মিনিট হয়তো আপনাকে ক্লিয়ারেন্স দেবে, 5-6টা ক্লিয়ারেন্স লাগে। তারপরে আপনি জেলখানায় একই অবস্থা, আপনি জেলখানায় যখন যাবেন, জেলের লাইফ তো জেলই, এর মধ্যে তো আর আপনার কিন্তু সম্পূর্ণ একটা নিয়ন্ত্রিত জীবন। মানে আপনার কোনো দুঃসহ স্মৃতি যদি বলতে চান জেল জীবনে? হ্যাঁ, জেলেতে সবচেয়ে বড় হচ্ছে আপনার আশঙ্কাটা খুব বেশি কাজ করে, যে আপনাকে তো নিয়ে গেছে, কিন্তু আপনি কি বেরোতে পারবেন নাকি, বেরোলে কতদিনে বের হবে। আর দেশে তো যখন আইনের শাসন ছিল না, যেখানে আইনের শাসন থাকে না, সেখানে আপনি জামিনে মুক্ত হবেন, এটা একটা আশঙ্কার বিষয়। তো এর জন্য বারবার আমরা কোর্টে যাচ্ছি, ওরা বারবার কোর্টে যাচ্ছে, বেল দিচ্ছে না। তো এই যে আশঙ্কার মধ্যে আমাকে কতদিন থাকতে হবে, এটা একটা মানসিক যন্ত্রণা। আর দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার জেলের ভিতরে যেই জীবনযাপন আপনাকে যেটা করতে হয়, সেটা তো অন্য ধরনের একটা জীবন, একটা বন্দি জীবন যা হয়। আপনার 5টার সময় আপনাকে লকারের মধ্যে ঢুকিয়ে দিল, তারপর থেকে আপনি একা, আপনার সাথে আর কেউ নেই, তারপরে জেলের খাওয়া দাওয়া ইত্যাদি। গত 5ই আগস্ট সরকার পতনের সময় আপনি যে কারাগারেই ছিলেন, সেই অভিজ্ঞতার কথা একটু জানতে চাই। পতনের সময় যেটা ছিলাম সেটা খুবই তিক্ত অভিজ্ঞতা। সেখানে আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বাড়ি থেকে আগে সপ্তাহে একবার অ্যালাউ করতো, সেটা বন্ধ। তারপরে বাড়ির সাথে টেলিফোনে সপ্তাহে একবার কথা বলা যেত, সেটাও বন্ধ। তারপরে আমার সাথে আমার পরিবারের 15 দিনে 7-15 দিন একবার দেখা করার সুযোগ ছিল, সেটাও বন্ধ। আর ওই লকআপ, খুব আর্লি লকআপে নিয়ে যেত আমাদেরকে। তো এটা তো একটা কঠিন জীবন। এর আগে যখন নির্বাচন আগে যখন নিয়ে গেল, সেটা আবার একটু ভিন্ন অভিজ্ঞতা। সেখানে যে তারা আমাদেরকে নির্বাচনে যাওয়ার জন্য যে চাপ, জেলে নিয়ে আমাদেরকে নির্বাচনে যাওয়ার জন্য একটা চাপ সৃষ্টি, সেটা আবার একটু ভিন্ন অভিজ্ঞতা। এবং এমন একটা চাপের মধ্যে রেখেছে যে আমরা নির্বাচনে, যে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ ছিল না, তো নির্বাচন তো হতো না, সুতরাং আপনাকে বাধ্য করার জন্য যে আপনাকে চাপ সৃষ্টি করা হতো, সেটা একটা অভিজ্ঞতা। যেমন আমাদেরকে ওখানে লকার থেকে বের করে জেল সুপার রুমে নিয়ে যাওয়া হতো, জি, এবং সেখানে গোয়েন্দা বিভাগের লোকজন গিয়ে আপনাকে বলবে যে আপনি খুব সুন্দর করেই বলে, স্যার আপনি নির্বাচন করলে ভালো হবে, মন্ত্রী এমপি তো আপনারাই হবেন স্যার, আর কে হবে বাংলাদেশে, এই ধরনের কথা। তখন আমরা বলতাম, আমি তো জেলে মন্ত্রী এমপি হওয়ার জন্য জেলে আসি নাই, আমি জেলে আসছি বিকজ উই আর ফাইটিং ফর এ কজ। আমরা একটা কজের জন্য ফাইট করতেছি, আমরা গণতন্ত্রের লড়াইয়ে নেমেছি, আমরা জনগণের ভোটাধিকারের জন্য নেমেছি, আমরা জনগণের মৌলিক অধিকারের জন্য নেমেছি। সুতরাং আমি তো এমপি মন্ত্রী হওয়ার জন্য জেলে আসি নাই। তো সেটা আপনারা যত তাড়াতাড়ি বুঝেন তত মঙ্গল, তা না হলে দেশের অবস্থা তো দিন দিন খারাপের দিকে যাবে। যেটা পরে আমরা যেটা সবাই দেখেছি, তাকে কীভাবে পালিয়ে যেতে হয়েছে। তো সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে যখন আপনাকে নিয়ে গেছে, আমাকে তো বিভিন্ন প্রেক্ষাপটে নিয়ে গেছে, অনেক প্রলোভন দেখানো হয়েছে। হ্যাঁ, যে যাওয়ার জন্য, যে নির্বাচনে যাওয়ার জন্য। তো এর মধ্যে কিছু কিছু লোক তো তারা নিজেদেরকে রাখতে পারে নাই, সংযত রাখতে পারে নাই, কিছু কিছু লোক তো প্রেশারে নিতে পারে নাই, অথবা লোভ সামলাতে পারে নাই, তারা তো চলে গেছে। কিন্তু আসলে কি তাদের কি কতটুকু লাভবান হয়েছে আমি জানি না।
তবে ওই এক এক প্রেক্ষাপটে এক এক ধরনের চাপ। আমাদেরকে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে অ্যারেস্ট করেছে, আন্দোলনের জন্য একটা, নির্বাচনের জন্য একটা, তারপরে বড় আন্দোলন সবাই মিলে যখন রাস্তায় নেমেছে তখন আরেকটা প্রেক্ষাপট। এক এক প্রেক্ষাপটের এক এক চিত্র। আর ওই ভিতরে যেটা সবচেয়ে আরেকটা বিষয় ছিল, জেলখানায় সবচেয়ে বড় ভয় ছিল আমাদের একটা, তো হচ্ছে কবে বের হবে, বের হতে দেবে কিনা তাও তো জানি না। এবং লাস্ট টাইম যখন নিয়ে গেল এই পতনের আগে আগে, তখন তো আমার একটা ধারণা হয়ে গেছে আমার বোধ জীবনই, বাকি জীবনটাই বোধ জেলে কাটতে হবে। তখন শেখ হাসিনা এত বেশি ডেসপারেট হয়ে গেছে, তখন তো সে পাবলিকলি বলেই ফেললো যে কি এইবার আমি আর কাউকে আর ছাড় দিচ্ছি না। তখন আমার মনে এটা আসছে যে তাহলে আমাকে তো বাকি জীবন, শেখ হাসিনা যদি থাকে আমাকে তো বাকি জীবন জেলে কাটতে হবে, এবং আমার মৃতদেহ জেল থেকে বের হওয়া ছাড়া কিছু আর কোনো সুযোগ নেই। এখানে ভয়টা সবসময় যেটা আমাদের হতো সেটা হচ্ছে জেলের ভিতরে আপনাকে কোনো চিকিৎসা দেয় না ওরা। আমাদের চোখের সামনে আমরা দেখেছি জেলের ভিতরে চিকিৎসার অভাবে বিএনপির নেতাকর্মীরা কীভাবে মৃত্যুবরণ করেছে জেলের ভিতরে। এবং আমাদের ভয় ছিল যদি আমাদের কোনো সিরিয়াস কোনো প্রবলেম হয়ে যায়, আমি চিকিৎসার অভাবে মারা যাব ওখানে। এবং জেলের মধ্যে যখন আপনাকে যারা যারা মৃত্যুবরণ করে ওদের একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, আপনাকে হসপিটালে নিয়ে যাবে, ওরা বলবো হসপিটালে গিয়ে মারা গেছে লোকজন, কিন্তু আসলে জেলের মধ্যে তাকে চিকিৎসার অভাবে সেই লোকটা মারা গেছে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই ভয়টা আমাদের মধ্যে সবসময় কাজ করতো। আমি একটু জনাব ইসরাফিল খসরুর কাছে যেতে চাই। আপনার সন্তানই রাজনৈতিক জীবনের অনেক নির্যাতন জুলুম আপনি নিজ চোখে দেখেছেন, যদিও আপনার পরিবার রাজনৈতিকভাবে অনেক ঐতিহ্যবাহী একটি পরিবার, কিন্তু তারপরও এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন তো? দেখেন, রাজনীতিতে বাধা বিপত্তি আসবে, এখানে মনে হয় ভয়ের কোনো কারণ আমি দেখি না। কারণ আমরা রাজনীতিতে আসার মূল কারণটা তো যখনই আমরা আসার চিন্তা করি, আমি চিন্তা করেছি অ্যাটলিস্ট একটা কমিটমেন্ট নিয়েই আসা মূল কারণ। একটা হলো গিয়ে যেটা আপনি বললেন, গত 15 বছর কিন্তু আমরা একটা নির্যাতন নিপীড়নের একটা পরিবেশের মধ্যে ছিলাম। প্রতিনিয়ত মনের মধ্যে শঙ্কা কাজ করতো, আজকে কী হবে, আজকে কী হবে। একটা বিশাল সময় কিন্তু আমার কেটেছে কোর্টের দরজায় দরজায়, লোয়ার কোর্ট বলেন, হাইকোর্ট বলেন। একটা জিনিস আমি অলওয়েজ মনে করেছি, যেটা হচ্ছে যে এই দেশে আমরা যারা নাগরিক, এবং স্পেশালি আমি, এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এবং আমার মূল কাজটা হলো দেশকে কিছু ফিরিয়ে দেওয়া। এবং যেহেতু একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমার মনে হচ্ছে রাজনীতি একটা প্রপার মাধ্যম, যেটার মাধ্যমে আমি দেশকে কিছু ফিরিয়ে দিতে পারবো। এবং আমি রাজনীতিতে আসবো এটা কিন্তু কখনো চিন্তা করি নাই সক্রিয়ভাবে, টু বি অনেস্ট। আমারটা অনেকটাই কাজ করতে করতেই নিজের অজান্তে রাজনীতিতে চলে আসে। স্বেচ্ছাই আসা নাকি জোর করে ফ্যামিলি করে? না, স্বেচ্ছাতেই। ইনফ্যাক্ট যেটা আমি বলবো, যেটা আমি কোভিডের সময় তো আরও বেশি ইনভলভ ছিলাম, হয়ে গেছিলাম, যেহেতু তখন নেতাকর্মীরা একটা অবস্থার মধ্যে ছিলেন। এবং এর আগে থেকেই মূলত 15-16 সাল থেকে আমি লক্ষ্য করা শুরু করলাম যে উনি জাতীয় রাজনীতিতে বেশি সময় ব্যয় করছেন এবং আমাদের নির্বাচন এলাকাতে বেশি সময় দিতে পারছেন না। এবং আপনারা জানেন গত 15 বছর আমার নেতাকর্মীরা যেই ধরনের একটা মামলায় জর্জরিত ছিল এবং তার বাড়ি ঘরে থাকতে পারছিল না। আমার মনে হয়েছে তখন আমার নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের পাশে এসে দাঁড়ানো। সো তখন থেকে এই এলাকায় ধীরে ধীরে যাওয়া, ছোট্ট পরিসরে কাজ শুরু করা, ধীরে ধীরে আমি বলবো এই পরিসরটা বাড়িয়েছি। কাজ করে করে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যেতাম, নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলতাম, সাধারণ জনগণের সাথে কথাবার্তা বলতাম, এবং আমার দলের নেতাকর্মীদের মামলাগুলো পরিচালনা করা। কারণ এক একজনের বিরুদ্ধে কিন্তু অসংখ্য মামলা ছিল, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু মামলা পরিচালনার মতো তাদের আর্থিক যে অবস্থা থাকা সেটাও ছিল না কিন্তু। সো এই জিনিসগুলো আসলে বেসিক্যালি এইসবের মধ্যে ইনভলভ হয়ে কাজ করতে করতে ধীরে ধীরে রাজনীতি জড়িয়ে যাওয়া। আমি কিন্তু কখনো কনসিয়াসলি চিন্তা করে রাজনীতিতে আসিনি। এই বেসিক্যালি অনেকটা দায়বদ্ধতা থেকে আসা এবং বেসিক্যালি এলাকাটা কাজ করতে করতে এর মধ্যে জড়িয়ে যাওয়া। গত 15 বছরের ঈদ আর এবারের ঈদ কেমন কাটছে? গত 15 বছর ঈদ যেটা ছিল, আমি যেটা বলতাম যেটা একটা শঙ্কার মধ্যে আপনি থাকেন, এবং নেতাকর্মীরা যখন শঙ্কার মধ্যে থাকে, আপনি পুরো একটা উৎসবমুখী যে পরিবেশ হওয়ার কথা সেটা কিন্তু থাকে না, মনের মধ্যে একটা চাপ থাকে। ঈদের দিনটা হয়তো আপনি কিছুদিন রিল্যাক্স পাবেন, কিন্তু নেতাকর্মীরা জানে যে পরের দিন থেকে কিন্তু তাদের উপর আবার নিপীড়ন শুরু হবে, তাদের আবার কোর্টে কোর্টে হাজিরা দিতে হবে। এই যে চিন্তাটা, এটা একটা মানসিক চাপ সৃষ্টি করে, এটা যেটা আমাদের সকলের মধ্যেই ছিল। কাজে ঈদটা আমি বলুন খুব সাবডিউড হতো। আমরা ঈদের দিন আমরা নেতাকর্মীরা বাসায় আসতো, আমরা সবাই একটা সময়টা কাটাতাম, কথাবার্তা বলতাম, কিন্তু যে উৎসব মুখর সেটা কিন্তু আমরা দেখিনি। সো এটা হয়তো এই বছর আমরা দেখব প্রথমবার, এবং নেতাকর্মীদের মধ্যে এই মানসিক চাপটা থাকবে না। তারা একটা উন্মুক্ত পরিবেশে কিন্তু রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আমরা এলাকায় এখন উন্মুক্ত পরিবেশে প্রোগ্রাম করতে পারছি, নেতাকর্মীরা কিন্তু ঘরে থাকতে পারছে।
তাদের পরিবারের সাথে সময় দিতে পারছে, এটা একটা বিশাল বড় জিনিস। জি, আমরা এই আয়োজনে আবারও ফিরবো এবং আরও অনেক গল্প করবো, আড্ডা দিব। প্রিয় দর্শক, যে কথার কথা নয়, দেশ টিভির ঈদের বিশেষ এই আয়োজনে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। যে কথা রূপকথান অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। দেশ টিভির বিশেষ আয়োজন। আজ আমাদের অতিথি বরেণ্য রাজনীতিবিদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বরেণ্য এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার এবং পারিবারিকভাবে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার। কিন্তু একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে যদি রাজনীতি না করতেন কোন পেশায় বেছে নিতেন? সেটা বলা মুশকিল, তবে আমরা তো ব্যবসায়িক পরিবার, আমরা ব্যবসা করে এসেছি সবসময়। রাজনীতি আসলে একটা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে যে রাজনৈতিক যে কালচারটা ঘরের পরিবারের মধ্যে ডেভেলপ করে, এবং এটা কিন্তু সবাইকে, এটা অনেকটা কি বলে ওই সংক্রামক, এটা হচ্ছে অনেকটা সংক্রামক রোগের মতো অবস্থা। যে কালচারে আমরা বড় হই আর মানুষের সাথে আমাদের যে ইন্টারাকশনটা হতেই থাকে ছোটোবেলা থেকে, এবং এটা অনেকটা ফ্যামিলির কালচারের মধ্যে চলে আসে, এবং রাজনীতির বাইরে থাকাটা খুবই কঠিন। আর রাজনীতিতে না আসলে হয়তো বা আমার ব্যবসাতে আমি অব্যাহত থাকতাম। কিন্তু ওই যে আমি বললাম যে রাজনৈতিক পরিবারে বড় হওয়া এবং যে সংস্কৃতিতে আমরা বড় হই, মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন, সেটার মধ্যে যে একটা আমাদের আনন্দ, মানুষকে নিয়ে চলার যে একটা আনন্দ, সেটা টাকা পয়সা দিয়ে কম্পেনসেশন হয় না। অর্থ উপার্জনের মাধ্যমে সেই জায়গাটাই কিন্তু স্যাটিসফ্যাকশন থাকে না। এর বাইরে যে রাজনৈতিক মানুষের সাথে থাকা, কাজ করা, কিছু দেওয়ার চেষ্টা করো, যেটা বললো যে বাংলাদেশ আমাদেরকে তো অনেক দিয়েছে, আমাদের পরিবারকে অনেক দিয়েছে, তা আমরা কি দিয়েছি বিনিময়ে? খালি মাত্র উপার্জন, নিজের সুখ শান্তি, ভোগ বিলাস। এর সাথে তো রাজনৈতিক পরিবারে এই বিষয়গুলো অনেক সময় একটা কাজ করে, যে এটার জনগণের যে একটা প্রত্যাশা থাকে, যে আমাদের প্রত্যাশা তো আমাদের কালচারের মধ্যে এটা একটা হয়ে ওঠে, কিন্তু জনগণের একটা প্রত্যাশা থাকে রাজনৈতিক পরিবারের, যারা সত্যিকার অর্থে রাজনীতি করেছে, জনগণের সাথে থেকেছে, জনগণেরকে নিয়েই তাদের জীবন, যারা তাদের রাজনীতির বাইরে থাকাটা কিন্তু খুবই কঠিন। তো সুতরাং আমার মনে হয় খালি ব্যবসার মধ্যে থাকলে হয়তো আমার মধ্যে এই পরিপূর্ণতা আসতো না। আপনার জীবনে কোনো অপূর্ণতা আছে? না, আমার কোনো আক্ষেপ নাই। আমার জীবনে আমি যা প্রত্যাশা করি নাই তার থেকে বেশি বাংলাদেশ আমাদেরকে দিয়েছে, আমার পরিবারকে দিয়েছে। আমাদের কোনো আক্ষেপ নেই। ব্যক্তিগত জীবনে কোনো অপূর্ণতার জায়গা আছে? মানুষের জীবনে তো কোনোদিনও একেবারে পরিপূর্ণ জীবন কেউ করতে পারবে, এটা তো বিশ্বাসযোগ্য ব্যাপার না। একটা কথা আছে, আমি কি পাই নাই সেটা যদি চিন্তা না করে, আমি যদি কি পেয়েছি, আমাকে আল্লাহ কি দিয়েছে, সেটাই যদি আমার, সেই জায়গাটায় যদি আমি থাকি, তাহলে জীবনের আপনি শান্তি পাবেন। আপনি কি পান নাই, এইদিকে যদি আপনি ঝুঁকে যান, আপনার জীবন এমনিতে অপূর্ণ থাকবে। আপনার জীবনে পরিপূর্ণতা আসবে যখন আপনি মনে করবেন আপনি কি পেয়েছেন। এটা ওই যে বলে ইংরেজিতে একটা কথা আছে না, আই ওয়াজ ওয়েটিং ফর এ পেয়ার অফ শুজ আনটিল আই স আ ম্যান উইদাউট ফিট। মানে আমি একজোড়া জুতার জন্য কান্না করছিলাম, অপেক্ষা করছিলাম, যখন দেখলাম একটা লোকের পাই নেই, তার তো জুতার প্রশ্ন আসছে না। এরকম আর কি। আপনি সবসময়, আমার ফ্যামিলিতে আমাদের যেটা শিক্ষা, পারিবারিক শিক্ষা, সবসময় নিচের দিকে দেখবা, উপরের দিকে দেখার থেকে নিচের দিকে দেখবা, তাহলে মনে শান্তি পাবা, জীবনে শান্তি। আপনার ব্যক্তিগত জীবনে এমন কোনো সুখের স্মৃতি বা দুঃখের স্মৃতি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? সুখের স্মৃতি হচ্ছে আমরা একটা খুবই ঘনিষ্ঠ পরিবার, আমাদের ভাই বোন সবাই মিলে আমাদের মধ্যে যে ঘনিষ্ঠতা, একটা যে পারিবারিক বন্ধন, যেটা বন্ড আমাদের মধ্যে আছে, আমার মনে হয় এটার থেকে বড় সুখ কিছু নাই। পারিবারিক বন্ড যাদের নাই, তারা জীবনে অনেক কিছু মিস করে। দুঃখের স্মৃতি? আমার বাবাকে, আমার মাকে হারানো। আমার মা ছিল একটা প্রতিষ্ঠানের মতো। উনি যেভাবে আমাদের ফ্যামিলি এবং আত্মীয় স্বজন এবং আমাদের ফ্যামিলির মধ্যে যারা গরিব, অসহায়, সবাইকে যেভাবে একটা প্রোটেকশন দিয়ে রেখেছিলেন আমার মা, সো আমরা ওনাকে মা হিসাবে দেখতাম একদিকে, আবার একদিকে একটা প্রতিষ্ঠানের মতো, এবং আমাদের সব আত্মীয় স্বজন আমার মাকে ওইভাবে দেখতো। আর আমার বাবা তো আমাদের সব কিছুর
তা আমার বাবার অবদান। রাজনীতিতে আসার পেছনে কিন্তু আমার বাবারও ইচ্ছে ছিল। আমার বাবা সবসময় আশা করতো আমাদের পরিবার থেকে কেউ রাজনীতি করুক, এটা সবসময় চাইতো। এই যে পারিবারিক যে ঘনিষ্ঠতা, বন্ড, এটা আমার বাবা আমার দুজনেরই অবদান। আপনিও কি বাকি জীবনটা রাজনীতির মধ্যে দিয়ে কাটাতে চান? আমার তো মনে হয় তাই তো জীবনে। তার এখন আমার তো রাজনীতির সাথে আমি ওষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গেছি। পরিবারকে সময় দিতে পারেন না? পরিবারকে সময়, এটা একটা বড় কমপ্লেইন, কিন্তু এটা কিছু করার নেই। পরিবার এটার সাথে নিজেকে মানিয়ে নেয়। একটা সময় আসে পরিবারেরও প্রত্যাশা কমে আসে, তো সুতরাং সেটা মেনে করতে হবে, কারণ আপনি তো সব কিছু একসাথে করতে পারবেন না। আপনি রাজনীতি করবেন, আপনি সার্ভিস জনগণের সাথে থাকতে চাইবেন। আমি তো আগেই বলেছি যে আপনার নিজের পরিবারের বাইরে আপনার রাজনৈতিক পরিবার কিন্তু কম না, কিন্তু কারণ আপনার রাজনৈতিক পরিবারের সাথে আপনি যত সময় কাটান, নিজের পরিবারের সাথে তো আমরা অত সময় কাটাই না। সুতরাং এখানে আপনাকে দুইটা পরিবারের বিষয় আছে, এবং দুইটার মধ্যে যে একটা ব্যালেন্স রাখতে হয় সেটা, এবং নিজের পরিবারকে সময় দেওয়াটা কঠিন হয়ে পড়ে। এবং চেষ্টা করি পরিবারের সাথে, কারণ এটাতে পরিবারের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে, আমার ছেলে মেয়ের প্রতি আমাদের দায়িত্ব আছে। আপনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী ছিলেন, 4 বারের সংসদ সদস্য। দেশ এবং জনগণের প্রতি মানে শেষ কথা কি বলবেন? কোথায় দেখতে চান বাংলাদেশ এবং গণতন্ত্রকে? আমি একটা কথা বলে যাচ্ছি ক্রমান্বয়ে প্রত্যেক দিন, শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এইটা সবাইকে ধারণ করতে হবে। শুধু রাজনীতিবিদ না, আমরা সবাইকে ধারণ করতে হবে, এবং সেইটা ধারণ করে আগামীর বাংলাদেশের জন্য আমাদের রাজনীতিতে সংস্কার ইত্যাদি তো আছেই, কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে আমরা পরিবর্তন আনতে হবে। আপনি রাজনীতিতে সহনশীলতা আনতে হবে, রাজনীতিতে ভিন্ন মত পোষণ করে আপনার সাথে যারা ভিন্ন মত পোষণ করছে তার প্রতি আপনার সম্মান থাকতে হবে, তার মতের প্রতি আপনার সম্মান থাকতে হবে। পরস্পর সম্মান বোধের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক কালচার আপনাকে সৃষ্টি করতে হবে। নাহলে কোনো সংস্কার, কোনো পরিবর্তন আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারে না, যদি আমরা পারবে না, যদি আমরা বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা এবং পরস্পর সম্মানবোধ, ভিন্ন মতের থাকা সত্ত্বেও এই কালচার, এই সংস্কৃতি যদি আনতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ খুব কঠিন হবে। আমি একটু জনাব ইসরাফিল খসরুর কাছে যেতে চাই। শেষ কথা কি বলবেন দেশ, জনগণ, সবার উদ্দেশ্যে? যেহেতু আমি তরুণ রাজনীতিবিদদের প্রতিনিধিত্ব করি, তা আমার ব্যক্তিগত যেটা মতামত এবং আমি যেটা মনে করি আমাদের সকলের মনে রাখা উচিত, আমাদের পরিশ্রম করতে হবে। রাজনীতিতে কোনো শর্টকাট নেই, এবং তরুণরা যারা রাজনীতিতে আসবে তাদেরকে আমি একটা কথা বলবো যে আমরা যারা আসছি আমাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। ওনারা যারা আজকে আপনি বলেন দীর্ঘ 40-50 বছর রাজনীতি করে ওনারা এই জায়গাটা অর্জন করেছেন, আমাদের কিন্তু জায়গাটা অর্জন করতে হবে। কাজে আমরা যদি মনে করি আমরা আজকে রাজনীতিতে এসে তাদেরকে ছাড়িয়ে যাবো, এটা কোনো সুযোগ নেই। কাজ করে যেতে হবে, এবং আমি যেটা মনে করি রাজনীতির মূলটা হচ্ছে কি তৃণমূলের সাথে সংযুক্ত থাকা এবং জনগণের সাথে সংযুক্ত থাকা এবং তাদের কথাটা শোনা এবং তাদেরকে যতটুকু পারি সহযোগিতা করা, এবং একটা বিষয় হলো তাদের জন্য ন্যায় বিচার, তারা যেন ন্যায় বিচারটা পায়। এটা কিন্তু আমাদের রাজনীতিতে একটা বিশাল বড় জিনিস। আর জনগণ যেদিন মনে করবে না যে আমাদের কাছে এসে ন্যায় পাবে না, তখন কিন্তু আমাদের রাজনীতি করার মানে হয় না। আর জনগণের আমাদের ভরসা থাকতে হবে, আমাদের বিশ্বাসটা থাকতে হবে। সো আমরা যারা তরুণ যারা রাজনীতিতে আসছি, আমাদের মূল লক্ষ্যটা হবে জনগণের ভরসাটা অর্জন করা এবং রাজনীতির গুণগত পরিবর্তন আনা। এভরি জেনারেশন তো আপনার একটা নতুন করে পরিবর্তন আসবে, চিন্তার পরিবর্তন আসবে। 5ই আগস্টের পর থেকে মানুষের মনোজগতে একটা চেঞ্জ এসেছে কিন্তু, এবং সেটা আমাদেরকে ধারণ করতে হবে, এবং সেই রাজনীতির গুণগত পরিবর্তনটা আমাদেরই আনতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা প্রবীণরা যা আছে তাদের সাথে কিন্তু আমাদের থেকে শিখতে হবে, তাদের থেকে শিখেও আগাতে হবে। আমরা যেখানে নিজেদের স্বপ্ন এবং নিজেদের আইডিয়াসগুলো আনবো, অ্যাট দ্য সেম টাইম তাদের এক্সপিরিয়েন্সটাও আমাদের কাজে লাগাতে হবে। এটা সংমিশ্রণে আমাদের এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। গত 16 বছরের ঈদ আর এবারের ঈদের ভিন্নতাটা কোথায় দেখেন? আর শেষ কথা কি বলবেন দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে? একটি মুক্ত দেশে ঈদের উৎসব যেভাবে পালন হওয়ার দরকার আমি মনে করি, আমরা এইবার বহু বছর পরে একটি মুক্ত পরিবেশে আমরা সবাই মিলে ঈদটা করতে পারবো, এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। ঈদের হাসি অনেক দিন ফুটে নেই। বাংলাদেশের মানুষ একটা ভয়ের জীবনযাপন যেটা করত,
সেখান থেকে এই ঈদ একটা বড় ভিন্ন ঈদ হবে আমি বিশ্বাস করি। সত্যিকার ঈদের উৎসব বলতে আমরা যা বুঝি একটা মুক্ত পরিবেশে, মুক্ত দেশে, সেই পরিবেশটা এবার বাংলাদেশের মানুষ পাবে। দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে ঈদের দিনে যদি কিছু বলতে চান। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং জনাব ইসরাফিল খসরু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক আবারও জানাচ্ছি। প্রিয় দর্শক, যে কথার অনুষ্ঠানে আজ আমরা কথা বললাম, গল্প দিলাম, আড্ডা দিলাম জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। খুবই ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদেরও, আমারও খুব ভালো লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো অতিথিদের নিয়ে যে কথার অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।